আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হুসাইন, ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা কেমিস্ট্রি এক করতেছিলাম, নন মেজর এই সাবজেক্টটা। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের ভোর পরমাণু মডেলটা দেখব। এই মডেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভোর পরমাণু মডেল এটা মূলত যখন বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণার মাধ্যমে যেই পরমাণু মডেল দিলেন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ফলাফল নিয়ে, তখন তার ওই মডেলের মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতাগুলো কিভাবে দূর করা যায়, এবং তখন আবার বিজ্ঞানী প্লাঙ্ক আমাদের কোয়ান্টাম তথ্য দিছিল। তো নিলস বোর কী করলেন, ওই রাদারফোর্ডের যে আলফা কণা বিক্ষেপণ যে পরীক্ষা, সেই পরীক্ষার কিছু ফলাফল উনি নিলেন এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব আর ওই রাদারফোর্ডের পরীক্ষালব্ধ ফলাফল দুইটাকে একত্র করে তিনি একটা নতুন মডেল উপস্থাপন করলেন। আর সেই মডেলটা হচ্ছে ভোর পরমাণু মডেল। আজকে আমরা এই ভোর পরমাণু মডেল দেখব। এই ভোর পরমাণু মডেলের মধ্যে উনি তিনটা স্বীকার্য নিয়ে আলোচনা করেছেন। তো এই পড়াগুলো মানে ওনার যে স্বীকার্যগুলো, সেগুলো আমি খুব সুন্দর করে একটা নোট করেছি। এই নোটটা আমি আমার ফেসবুক পেজে আপলোড করে রেখেছি। আপনারা চাইলে ফেসবুক পেজ থেকে ওইটা আপনার মোবাইলে সেভ করে নিতে পারেন। আর ওইটা লিখতে পারলে কেউ একবারে ফুল মার্ক, আমি 3-4টা বই থেকে অ্যাডজাস্ট করে আমার নিজে থেকে সহজ ভাষায় আমি ওই নোটটা করেছি। এই ভিডিওটা আপনারা দেখার পর মানে মনোযোগ সহকারে দেখার পর ওই নোটটা জাস্ট যদি একবার দুইবার পড়েন, আপনি ইনশাল্লাহ এটা পরীক্ষায় লিখতে পারবেন। আপনার কাছে কঠিন কিছু মনে হবে না। তো আমরা দেখি তিনটা স্বীকার্যের মধ্যে প্রথম স্বীকার্য হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। আমরা একটু লিখি, কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য এক কি? কৌণিক ভরবেগ। আমরা একটু লিখি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ সংক্রান্ত কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। হ্যাঁ, আচ্ছা। তো কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য ফার্স্ট এটা। আচ্ছা, কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্যে আমাদের নিলস বোর বলতেছিল যে পরমাণুতে ইলেকট্রনগুলো কতগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। ওই কক্ষপথের যেখানে ইলেকট্রনগুলো আবর্তন করে, সেখানে যদি আমরা ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr নেই, তাহলে কোনো পূর্ণ সংখ্যা n এবং h/2π এর গুণিতক হবে। ওই যে কৌণিক ভরবেগটা, ওইটা কি হবে? অর্থাৎ কৌণিক ভরবেগ mvrটা কি হবে? nh/2π হবে। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরতেছে, আমরা ধরলাম এটা একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে ধরলাম একটা হাইড্রোজেন নিউক্লিয়াস। এখানে যে ইলেকট্রনটা ঘুরতেছে তাকে কেন্দ্র করে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তো এই ইলেকট্রনটা ঘোরার জন্য তো একটা কৌণিক ভরবেগ দরকার আমাদের, না? সেই কৌণিক ভরবেগের মানটা mvr, এই মানটা কার সমান হবে? এই মানটা হবে nh/2π, nh/2π, যেখানে m হচ্ছে কি ইলেকট্রনের ভর, b হচ্ছে কি ইলেকট্রনের বেগ, আচ্ছা, আর আর হচ্ছে কি? আর হচ্ছে এই যে শক্তি স্তর, এই নিউক্লিয়াস থেকে এই শক্তি স্তরের যে ব্যাসার্ধ দূরত্বটা, হ্যাঁ, এটা হচ্ছে কি শক্তি স্তরের ব্যাসার্ধ, শক্তি স্তরের ব্যাসার্ধ। ওকে, এটা জাস্ট লেখাগুলো আপনারা একটু বুঝে নেবেন। এখানে n হচ্ছে কি? n হচ্ছে কক্ষপথ আর কি, কততম কক্ষপথ, যেমন 1, 2, 3 প্রভৃতি ইত্যাদি হতে পারে। আর h হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। তো যাই হোক, আমরা দেখলাম যে তার কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্যে উনি বলতেছে যে পরমাণুতে ইলেকট্রনগুলো কতগুলো, পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr হলে কোনো পূর্ণ সংখ্যা n এবং h/2π এর পূর্ণ গুণিতক হবে। তো এটা আমাদের কৌণিক ভরবেগের স্বীকার্য ছিল। কেন? কারণ আমরা জানি একটা ইলেকট্রন সে কিন্তু নিউক্লিয়াসের চারদিকে ঘোরে।
তো ঘূর্ণায়মান বা সার্কুলার মোশন কিন্তু মূলত কি কৌণিক একটা মোশন। তো সেখানে যদি আমরা একটা স্পর্শরেখা টানি, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এই ইলেকট্রনটা কিন্তু এই স্পর্শরেখা বরাবর গতিশীল থাকার কথা, কিন্তু কেন সে নিউক্লিয়াসের প্রতি একটা কি পায়, একটা আকর্ষণ বল পায়, এবং সে কেন্দ্র বিমুখী বল একটা মানে বিকর্ষণ বল পায়। তো সে একটা কেন্দ্রমুখী বল এবং আরেকটা কেন্দ্র বিমুখী বল, যদি দুইটা বল সমান থাকে তাহলে সে লব্ধি বরাবর কি থাকে, এই স্পর্শ ভেক্টর বরাবর যাওয়ার কথা। কিন্তু আমাদের যে এই যে কেন্দ্রমুখী বল, এই কেন্দ্রমুখী বল তারা কি করে না, ওই স্পর্শরেখা বরাবর যেতে দেয় না। ফলে সে প্রতিটা পয়েন্টে, যদি ইলেকট্রনটা এই পয়েন্টে থাকতো তাহলে এই দিকে স্পর্শ ভেক্টর থাকতো, যদি ইলেকট্রনটা এইখানে থাকতো তাহলে এইখানে স্পর্শ ভেক্টর থাকতো, যদি ইলেকট্রনটা এইখানে থাকতো এদিকে স্পর্শ ভেক্টর বরাবর সে মানে এভাবে দিক পরিবর্তন করব। ফলে তার একটা কি সৃষ্টি হইব, মোমেন্টাম, মানে তার একটা ভরবেগ সৃষ্টি হইব। এখন ভরবেগটা তো লিনিয়ার না, এটা কি, এটা হচ্ছে আমাদের কৌণিক। লিনিয়ার মানে কি, সোজা। ধরেন একটা বস্তু এই এই অবস্থান বরাবর কি সে গতিশীল, একটা ক্রিকেট বল এই লিনিয়ার পথ বরাবর গতিশীল, সেই পথ বরাবর যাইতেছে, হ্যাঁ। তো এইটা তো আমাদের কি সাধারণ ভরবেগ mv দিলেই হয়ে যায়। কিন্তু ইলেকট্রন তো সে একটা বৃত্তাকার পথে সার্কুলারভাবে ঘুরতেছে, তাহলে তার একটা কৌণিক ভরবেগ থাকবে। এই জন্যই বিজ্ঞানী নিলস বোর কিন্তু কৌণিক ভরবেগের একটা স্বীকার্য উনি ফার্স্টই দাঁড় করাইছে। ওকে, তো এইটা ছিল আমাদের কৌণিক ভরবেগের যে স্বীকার্য, আর এখানে মূলত এই স্বীকার্যে এই সূত্রটা উঠে আসে। তো এইটা আমরা নোটের মধ্যে লিখছি, তো আপনারা ওইখানে নোটটা গেলেই পেয়ে যাবেন। আমি আমার ফেসবুক পেজের যেই লিঙ্কটা আছে সেটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, যারা নতুন থাকবেন তারা যেন ওই লিঙ্কের মাধ্যমে আমাদের পেজে চলে যেতে পারেন। তো আমরা দেখলাম কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য দেখলাম বোরের। এবার 2 নম্বরটা আমরা যদি একটু খেয়াল করি, শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, হ্যাঁ। দেখেন এইখানে কিন্তু আমি ফর্মালিটিসভাবে আমি ব্যাখ্যাটা দিতেছি না, আমি আমার মতো করে ব্যাখ্যা দিতেছি যাতে আপনারা নোটটা দেখলেই বুঝতে পারেন। পরীক্ষায় তো আমি যেভাবে কথা বলতেছি এইভাবে তারা আপনি লিখতে পারবেন না, কিন্তু বিষয়গুলো কি, ফেনোমেনাগুলো কি, ইকুয়েশনগুলো কি বলতে চাইতেছে সেগুলো আমি বোঝাচ্ছি। আর আপনার পরীক্ষায় যেভাবে লিখবেন সেটা নোট তো আমি দিয়ে দিছি। ওকে, তো শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য মানে ধরেন এইটা যদি আমাদের সে আবারও আমরা হাইড্রোজেন পরমাণুর দিকে চলে যাই, আমাদের 2টা শক্তি স্তর আছে, হ্যাঁ। আমরা এইটা n = 1 ধরলাম, এইটা n = 2 ধরলাম। ওকে, আচ্ছা, আমাদের আবারও হাইড্রোজেন পরমাণুতে চলে যেতে হলো। ওকে, এখন ধরা যাক একটা ইলেকট্রন এই কক্ষপথ বরাবর কি সে গতিশীল, হ্যাঁ। একটা ইলেকট্রন এই কক্ষপথ বরাবর, সে 2 নম্বর কক্ষপথ বরাবর গতিশীল। তো এই যে শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য এখানে বলতে চাইতেছে যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরব, সেখানে অবশ্যই তারা নির্দিষ্ট কিছু স্থায়ী কক্ষপথে আবর্তন করব। তো ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াস থেকে স্থায়ী কক্ষপথে দূর থেকে বা স্থায়ী কক্ষপথের মানে স্থায়ী কক্ষপথে আবর্তন করে, তখন ইলেকট্রনগুলো তাদের থেকে বা ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ বা শোষণ করে না। কি করে না? ইলেকট্রনগুলো যখন কোনো স্থায়ী কক্ষপথে আবর্তন করে, তখন সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এটা হচ্ছে আমাদের শক্তি সম্পর্কিত স্বীকার্য। এবং সেখানে আরও বলা আছে যে ধরেন সেখানে আরও বলা ছিল যে এরকম যে শক্তি স্তরগুলো নিউক্লিয়াস থেকে যত দূরে, ওই শক্তি স্তরের শক্তি তত বেশি। শক্তি স্তরগুলো নিউক্লিয়াস থেকে যত দূরে থাকবে, ওই শক্তি স্তরের শক্তি কি থাকবে, সব তত বেশি থাকবে। ফলে দেখা গেল এইখানে যদি এটা 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, অবশ্যই তাহলে 2 নম্বর শক্তি স্তরে এই শক্তির মান বেশি, 1 নম্বরটা কম। এটা কিন্তু মানে ভোরে বলতেছে। আচ্ছা, তো ওই শক্তি স্তরগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা জানি, প্রধান কোয়ান্টাম সংখ্যা এই যে n, যেটা আমি লিখে রাখছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মাধ্যমে প্রকাশ করা হয়, বা এদেরকে n বলা হয়, n সংখ্যক কক্ষপথ বা শক্তি স্তর বলা হয়, যেখানে n এর মান কি হতে পারে 1 2 3 প্রভৃতি এরকম কিছু হতে পারে, হ্যাঁ। আচ্ছা, আর এই যে শক্তি স্তরের যে ক্রমটা সেটা আমরা এইভাবে দেখাতে পারি। আমাদের প্রথম শক্তি স্তর লেস দেন দ্বিতীয় শক্তি স্তর, লেস দেন তৃতীয় শক্তি স্তর, লেস দেন 4 এইভাবে আমরা তাদের শক্তির ক্রমটাও দেখাতে পারি স্তরগুলোর।
তো এখন আমরা একটু বোঝার ট্রাই করি যে এই স্বীকার্যটা আমাদের আসলে মূলত কি বলতে চায়। ধরা যাক 2 নম্বর শক্তি স্তর যে N2 দিয়ে একটা ইলেকট্রন ঘুরতেছে, সেই ইলেকট্রনটা এখান থেকে অন্য কোনো শক্তি স্তরে যাইতেছে না, ফলে 2 নম্বর শক্তি স্তরটা তো একটা স্থায়ী শক্তি স্তর। এখন এই ইলেকট্রনটা যখন এই স্থায়ী শক্তি স্তরের মধ্যেই অবস্থান করবে, তার শুধু কৌণিক ভরবেগ থাকবো। ওই যে আমরা প্রথম কৌণিক ভরবেগ সংক্রান্ত শিখেছি, তার শুধু কৌণিক ভরবেগ কি থাকবো, mvr সমান সমান nh/2π। এই রাশিটা তার জন্য বিদ্যমান থাকবো, কিন্তু তার জন্য শক্তি বলতে আমরা এনার্জি এর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। অর্থাৎ সে শক্তি বিকিরণও, মানে এখান থেকে বিকিরণ বলতে ধরলাম আমরা এইভাবে শক্তি হয়তো সে ছাইরা দিব, এটাকে বলা হয় বিকিরণ। সে শক্তি বিকিরণও করতেছে না, অথবা পরিবেশ থেকে সে কি করতেছে না, শক্তি গ্রহণও করতেছে না। অর্থাৎ একটা ইলেকট্রন যখন একটা স্থায়ী শক্তি স্তরে থেকে আবর্তন করবে নিউক্লিয়াসকে, তখন সে শক্তি নিবেও না, মানে শোষণও করবে না, শক্তি নিজে থেকে ছাইরেও দেবো না বা বিকিরণও করব না। এটা হচ্ছে আমাদের শক্তির স্তর সম্পর্কিত স্বীকার্য। আশা করি এই স্বীকার্যটা আপনারা বুঝতে পারছেন। এইবার কথা হচ্ছে যে আমাদের 3 নম্বর শক্তি স্বীকার্যে কি বলছে উনি, 3 নম্বর স্বীকার্যে বলতেছিল যে শক্তির বিকিরণ বা শোষণ সম্পর্কিত স্বীকার্য। আচ্ছা, এটা আসলে একটু আমি দুঃখিত, কারণ হাতের লেখা বেশি একটা ভালো না, বোর্ডে হয় না। এখন শক্তির বিকিরণ বা শোষণ সংক্রান্ত স্বীকার্য। তাহলে একটু আগে যে আমরা একটা নিউক্লিয়াস আঁকলাম হাইড্রোজেন অ্যাটমের, তাহলে আমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া, তাহলে ধরলাম একটা ইলেকট্রন যদি এই কক্ষপথে থাকে, হ্যাঁ, তাহলে সে তো তার শক্তি বিকিরণও করতেছে না আর শোষণও করতেছে না। যদি ইলেকট্রনগুলো যদি কোনো কক্ষপথ থেকে সে কোনো কক্ষপথে প্রবেশ করে, তো আমরা বলতে পারি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন কোনো একটা স্থায়ী কক্ষপথে আবর্তন করে, তখন কিন্তু তারা শক্তি গ্রহণ বা বিকিরণ করে না বা শোষণ করে না। কিন্তু আমরা এই সম্পর্কেতে বলতে পারবো যে যদি ইলেকট্রনগুলো কোনো স্থায়ী কক্ষপথ থেকে অন্য কোনো কক্ষপথে গমন করে, তাহলে ওই ইলেকট্রন শক্তি বিকিরণ অথবা শোষণ করবে। এখানে কিন্তু শক্তির মানে একটা শক্তিস্তর থেকে অন্য স্থায়ী শক্তিস্তরে গেলে সেই শক্তির শোষণ অথবা বিকিরণ করব, কিন্তু কোনটা করব সেটা কিন্তু বলে নাই, বলছে সে বিকিরণ বা শোষণ করব। এখন বিকিরণ করব কখন, শোষণ করব কখন, যখন উচ্চ ক্ষমতা সম্পন্ন বা উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল থেকে, মানে শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে প্রবেশ করব অথবা প্রবেশ করব, হ্যাঁ, তখন আমরা বলবো যে শক্তির বিকিরণ ঘটবে। কি ঘটবে, এখানে যখন এখান থেকে এখানে আসবে, তখন একটা শক্তির ইলেকট্রন থেকে শক্তি কিছু ছাইরা দিব ইলেকট্রন, অর্থাৎ শক্তির বিকিরণ ঘটবে। উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যখন প্রবেশ করব, তখন শক্তির বিকিরণ ঘটবে। এখন আমরা কেমন বুঝলাম যে এইটা আমাদের নিম্ন শক্তিস্তর, কারণ আমরা কিন্তু দ্বিতীয় শক্তি স্বীকার্যই আমরা কিন্তু বলছিলাম যে নিউক্লিয়াস থেকে যত কাছের শক্তিস্তর থাকবো তার শক্তি কম, আর যত দূরে থাকবো তার শক্তি বেশি। তার মানে দ্বিতীয় N2 যেটা, দ্বিতীয় অরবিটালের শক্তি বেশি আর প্রথম শক্তি মানে অরবিটালের শক্তি কম, কারণ আমরা তো স্বীকার্য করে নিয়েছি, আগেই তো বলে দিছি এই কথাটা। তাহলে এখন 2 নম্বর থেকে 1 নম্বর গেলে অবশ্যই ইলেকট্রনটা কি করব, শক্তি ছাইড়ে দিব। জিনিসটা একটু আমি একটা এক্সাম্পল দিই। ধরেন এইখানে যেহেতু একটা ইলেকট্রন কি করতেছে, খুব শক্তি নিয়ে সে এইখানে চারদিকে আবর্তন করতেছে, এখন সে নিম্ন শক্তি স্তরে আসবো, মানে এখানে তার শক্তির বেশি দরকার নাই, ফলে সে কি করব, তার শক্তি ছাইড়া দিয়ে যতটুকু দরকার এই পরিমাণ শক্তি নিয়ে সে কি করব, এই প্রথম কক্ষপথে আবর্তন করব। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, ধরেন কেউ একতলা থেকে লাফ দিল, কেউ 2 তলা থেকে লাফ দিল, বিষয়টা এরকম, সে 2 তলা থেকে 1 তলায় লাফ দিয়ে আসবো, তাহলে তার তো আর বেশি শক্তি দরকার নাই। কিন্তু যখন সে 1 তলা থেকে 2 তলা উঠবো, ধরেন আমরা সিঁড়িতে নামতে গেলে কিন্তু আমাদের মানে এনার্জি কিন্তু খুব কম খরচ হয়,
আর আমরা যখন উপরে উঠতে যাই তখন আমাদের কিন্তু শক্তি বেশি লাগে, কারণ আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি। তো আমরা যখন দেখব যে এই অ্যাটমের ক্ষেত্রে একই কাহিনী ঘটতেছে, সে যখন নিম্ন শক্তি স্তরে, ইলেকট্রনটা যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন আবার সে পরিবেশ থেকে শক্তি শোষণ করে নেয়। হ্যাঁ, ধরলাম এইখানে ইলেকট্রনটা ঘুরতেছিল, সেই ইলেকট্রনটা এই অবস্থানে এখান থেকে এইখানে আসবো। তাহলে কি করব, এই ইলেকট্রন সে পরিবেশ থেকে শক্তিগুলা অ্যাবজর্ব করে নিয়ে তার দেহের মধ্যে শক্তি বাড়াইব, শক্তিশালী হবে, ফলে তার কম্পাঙ্ক কিন্তু বাইরে যাইব। কম্পাঙ্ক বেশি বাইরে গেলে সে এখানে আর থাকবে না, সে দ্বিতীয় শক্তি স্তরে লাফ দিবে, তো দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে। যখন তার এনার্জি বেশি তখন সে নিম্ন শক্তি স্তরে থাকতে পারবে না, সে দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। তো আমাদের এই শক্তির বিকিরণ বা শোষণ সম্পর্কিত শিকার যে এই কথাটা বলছে, এখন কথা হলো যে ভাইয়া তাহলে শক্তির কি পরিমাণ শোষণ বা বিকিরণ হবে সেটা কিভাবে বুঝবো? তো আমরা একটু ধরে নেই, এটা যদি আমাদের নিউক্লিয়াস থাকে, এখন আমরা দেখব যে আমাদের এখান থেকে একটা ইলেকট্রন আমাদের প্রথম শক্তি স্তরে আসতে চায়। তো আমরা এই শক্তি স্তরে শক্তি E2 নিব আর প্রথম শক্তি স্তরে শক্তি E1 নিব। তাহলে অবশ্যই আমরা কিন্তু জানি E2 গ্রেটার দেন E1 হবে। কেন? কারণ আমাদের নিউক্লিয়াস থেকে যেই শক্তি স্তরটা দূরে থাকবো তার শক্তি বেশি থাকবো, এই জন্য এইটা কিন্তু হয়। হ্যাঁ, তো এটা লেখা লাগবে না, আমরা জানি। তো আমরা বলতে পারি যে এখানে তাদের যে শক্তির পরিবর্তনটা, শক্তির মানটা কিভাবে হয়? শক্তির মানটা হয় যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে, তখন সে কি করে, শক্তির বিকিরণ করে। ওই বিকিরিত শক্তির পরিমাণ যদি আমরা ডেল্টা ই ধরি, যে শক্তিটা সে ছাইড়া দিব, ধরেন এখানে আসবো, হ্যাঁ এখানে আসছে, ফলে কিছু শক্তি সে কি করে দিছে, পরিবেশে মুক্ত করে দিছে। ওই যে মুক্ত করে দিল, এই মুক্ত করা যেই আমাদের এনার্জিটা, শক্তিটা, বিকিরিত শক্তির মানটা হবে এই যে দ্বিতীয় শক্তি স্তর E2, প্রথম শক্তি স্তর E1, এই দুই শক্তি স্তরের পার্থক্যর সমান, পার্থক্য মানে বিয়োগ, এই জন্য বিয়োগের সমান। পরবর্তীতে চাইলে আমরা লিখতে পারি ডেল ই সমান সমান কি এইচ নিউ। ঠিক আছে, এটা হচ্ছে এইচ নিউটা কি, প্লাঙ্কের যেই সূত্র, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকেই আমরা বলছিলাম যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে কিন্তু নিলস বোর কিন্তু এটা করছিল, রাদারফোর্ডের পরীক্ষালব্ধ ফলাফল আর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের যেই সূত্র, এই দুটো একসাথে করেই কিন্তু সেই মডেলটা দিছিল। তাই এই জন্য আমরা এই শক্তিদ্বয়ের যে পার্থক্য, সেই মানটা এইচ নিউর সমানই হয়। হ্যাঁ, যেখানে আমরা লিখে দিতে পারি, যেখানে এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ হচ্ছে কি, নিউ হচ্ছে তড়িৎ চুম্বকীয় কম্পাঙ্ক। হ্যাঁ, দেখুন একটা জিনিস খেয়াল করি, আমরা এই সূত্রটা একটু ফিজিক্যাল মিনিং বুঝতে চাই। খেয়াল করেন, এইখান থেকে যখন একটা ইলেকট্রন এখানে আসে, অবশ্যই ইলেকট্রনটা কিন্তু যেহেতু গতিশীল, তার কিন্তু একটা কম্পাঙ্ক আছে। আমরা কিন্তু প্রথম লেকচারই মেবি হয়তো আমরা দেখছিলাম যে ডি ব্রগলির তরঙ্গ দ্বৈততা, হ্যাঁ ইলেকট্রনের তরঙ্গ দ্বৈততা। ইলেকট্রন কিন্তু কণা এবং তরঙ্গ দুই রূপে থাকতে পারে। এখন ইলেকট্রন যদি তরঙ্গ আকারে থাকে তাহলে অবশ্যই তার কম্পাঙ্ক থাকবো, তরঙ্গের তো একটা ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে তার কম্পাঙ্ক থাকে। আর এইচটা হচ্ছে প্লাঙ্ক কিন্তু এই সূত্রটা দিছিল। হ্যাঁ, তো প্লাঙ্কের সূত্র হচ্ছে E = এইচ নিউ। আর এটা ডেল্টা, তো মানে কি, ডেল্টা হচ্ছে দুইটার পরিবর্তন, এই জন্য আমরা ডেল্টা দিছি। এটা কিন্তু প্লাঙ্কের সূত্র ছিল। হ্যাঁ, তো প্লাঙ্কের সূত্রের প্রমাণটা আবার এখানে একটা প্রতিপাদন অন্যরকম হয়ে যায়। তো আমাদের এত দরকার নেই, আমরা জাস্ট এটা জানি প্লাঙ্কের সূত্র, তাই আর প্রতিপাদন এখানে দরকার নেই। আমাদের এটা পরীক্ষায় লেখার দরকার। এখন যেইভাবে আপনারা লিখবেন সেই নোটটা আমরা ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি, ওইখানে গেলে আপনি নোটটা আপনার মোবাইলে সেভ করে নিয়ে খাতায় তুলে নিলেই হয়ে যাবে। তো আশা করি বোর পরমাণু মডেলটা আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী লেকচার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।